প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, আসসালামু আলাইকুম। এরশাদ স্যারের ওয়েল্ডিং শেখানোর টেকনিকে ওয়েল্ডিং সিম্বলের 3 নম্বর ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 3 নম্বর ক্লাস আলোচনা করব। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি যে আপনারা যারা 1 এবং 2 নম্বর ক্লাস দেখেননি, দয়া করে এই চ্যানেল থেকে 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাস যেটা আপলোড দেওয়া আছে ওয়েল্ডিং সিম্বলের উপরে, এই দুটি ক্লাস দেখে এসে তবেই 3 নম্বর ক্লাসটি আপনি শুরু করবেন। তা না হলে 3 নম্বর ক্লাসটি সরাসরি আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। দেখুন, আপনারা অনেকেই বলে থাকেন যে ক্লাসগুলি একটু বড় হয়ে যায়, দেখতে সময় লাগে। তো এটি আসলে একটি পেশাভিত্তিক প্রশিক্ষণের ক্লাস। তো এটি স্বাভাবিক, এটি কোনো মোবাইলের একটি সেটিং নয় যে খুব 1 মিনিটে আপনাকে শিখিয়ে দেবো, সেটা আপনি ব্যবহার করবেন। তো আপনি যেহেতু পেশা হিসাবে নিচ্ছেন, এটি অবশ্যই এই বিষয়গুলি ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। আর যেহেতু এটা একটা থিওরি ক্লাসগুলো সাধারণত 45 মিনিট করেই হয়। আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করেছি দেখবেন যে 45 মিনিট পর পর পিরিয়ড চেঞ্জ হয়। তো ধৈর্য সহকারে সময় দিয়ে বিষয়টি ক্লিয়ার করে দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি। তো আমরা 3 নম্বর ক্লাসের শুরুতেই প্রথমে চলুন দেখে আসি 2 নম্বর ক্লাসে আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা 2 নম্বর ক্লাসটি দেখেছেন, এখান থেকে শুরু ছিল 2 নম্বর ক্লাস। এটা আমরা ওয়েল্ডিং জয়েন্টের এই প্রতীকগুলো দেখেছিলাম 2 নম্বর ক্লাসে, এটার বিস্তারিত আলোচনা হয়েছিল। এবং আমরা এই ছোট ছোট সিম্বলগুলি প্র্যাকটিস করেছিলাম যে কোন সিম্বলে কি ধরনের জয়েন্ট হয়, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং আমেরিকান ওয়েল্ডিং সোসাইটিতে এইভাবে ছোট ছোট ওয়েল্ডিংয়ের জয়েন্টের প্রকার অনুযায়ী আমরা সিম্বলগুলো দেখে এসেছিলাম 2 নম্বর ক্লাসে। তো এটির প্রতিটি নিয়ে সেখানে আলোচনা ছিল। তো আজকে আমরা 3 নম্বর ক্লাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একটি ওয়েল্ডিং সিম্বলের ইনফরমেশনগুলি কিভাবে পড়তে হয়। মানে একটি পূর্ণাঙ্গ ওয়েল্ডিং সিম্বলে যতগুলি ইনফরমেশন থাকে, এই ইনফরমেশনগুলোকে আমরা কিভাবে পড়তে পারি সেটি আমরা আজকে ক্লিয়ার জানবো। এই যে দেখুন, এখানে হচ্ছে একটি পূর্ণাঙ্গ ওয়েল্ডিং সিম্বল এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে এই সিম্বলগুলিকে কিভাবে পড়ব, এই যে যেমন এই সিম্বলের ভিতরে এই যে 1 থেকে 13 পর্যন্ত ইনফরমেশন আছে। এই সবকটি ইনফরমেশন আমরা কিভাবে পড়তে পারি বা কোনটির কি মানে, এটা 1 বাই 1 আমি এই আজকে 3 নম্বর ক্লাসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই 1 নম্বরটা কি। এই যে 1 নম্বরটা হচ্ছে অ্যারো। তো দেখুন, আমরা এখানে 1 নম্বরটা দেখতে পাচ্ছি অ্যারোটি এইখানে অবস্থিত। 2 নম্বরটি দেখতে পাচ্ছি লেডার, অর্থাৎ এই অ্যারোর পাশের যে লাইনটুকু এখান থেকে এই পর্যন্ত, এই লাইনটুকুকে আমরা বলছি লেডার লাইন। 3 নম্বর হচ্ছে রেফারেন্স লাইন। রেফারেন্স লাইনটা এই লেডারের সংযোগ থেকে শুরু করে একেবারে এই পিছন পর্যন্ত, এই সম্পূর্ণটা হলো রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের উপরে নিচে ইনফরমেশনগুলো থাকে। আমি প্রথমে পরিচয় করিয়ে দিই, তারপরে এগুলির ব্যবহার দেখাবো 1 বাই 1। 4 নম্বরটা দেখতে পাচ্ছি অয়েল টাইপ। 4 নম্বর হচ্ছে এইখানে অবস্থিত এই সংযোগ স্তরটি, এটাকে অয়েল টাইপ বলা হচ্ছে। 5 নম্বরকে বলা হচ্ছে শপ অর ফিল্ড অয়েল। 5 নম্বর হচ্ছে এই 2 সংযোগের মাঝখানের যে জায়গাটুকু, এইটুকু জায়গাকে বলা হচ্ছে শপ অর ফিল্ড অয়েল। এগুলি আমরা বিস্তারিত জানবো আজকের ক্লাসেই। 6 নম্বরে বলা হচ্ছে অয়েল সাইজ। 6 নম্বরটা কোথায়? এখানে, এটি হলো 6 নম্বর। 7 নম্বর বলা হচ্ছে অয়েল সিম্বল। এটি হলো 7 নম্বর, এটি মূল সিম্বল। তো এই সিম্বলের বাম পাশেরটি 6, ডান পাশেরটি 11। আমরা সেটা প্র্যাকটিস করার সময় ক্লিয়ার হব। 8 নম্বরটা বলা হচ্ছে কাউন্টার, সংখ্যা, এই যে এখানে 8। 9 নম্বর হচ্ছে ফিনিশ। 9 নম্বর সেখানেই, মানে এগুলো সিম্বলের সাথেই। দেখুন 10 নম্বর হচ্ছে রুট গ্যাপ। রুট গ্যাপটিও সিম্বলের সাথে, অর্থাৎ
এই ওয়েল্ডিং সিম্বল এবং 8, 9, 10, এই 7, 8, 9, 10 সবগুলি একই সাথে থাকবে, উপরে নিচে থাকতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 11 ইন্টারমিডিয়েন্ট ওয়েল্ড, 11টি এইখানে থাকে, সেটি কি এটা আমরা আলোচনা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12 টেইল, টেইল মানে পিছনে, এটি পিছনের অংশ, এখান থেকে এটি পিছনের অংশ, সেটি বোঝাচ্ছে এই সাইডটা। এরপরে 13 ওয়েল্ডিং প্রসেস এবং ওয়েল্ডিং ক্লাস, এটি এইখানে উল্লেখ থাকে। তো আমরা এতক্ষণ যে বিষয়গুলি দেখলাম, এই 1 থেকে 13 পর্যন্ত যে নামগুলি দেখলাম, এগুলি প্রত্যেকটি এই পুরো একটি ওয়েল্ডিং সিম্বলের ইনফরমেশন। তো আমরা 2 নম্বর ক্লাসে যেমন ওয়েল্ডিং সিম্বলগুলি দেখেছি, ছোট ছোট সিম্বল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ একটি ওয়েল্ডিং সিম্বল। আমি আবার একটু 2 নম্বর ক্লাসের দিকে যেতে চাচ্ছি। দেখুন এইখানে ছোট ছোট সিম্বলগুলি দেওয়া আছে এক একটি জয়েন্টের। তো বিষয়টি হচ্ছে যে এখানে একটা পূর্ণাঙ্গ ওয়েল্ডিংয়ের সিম্বল দেওয়া আছে। তো আমরা এটার সাথে উদাহরণ করতে পারি যে একজনকে একটি গ্রামের দৃশ্য আঁকাতে দেওয়া হয়েছে, সে ছবির ভিতরে অনেক ইনফরমেশন নিয়ে এসেছে, নদী, পথ, গাছ, ঘরবাড়ি, গরু ছাগল, কিন্তু আরেকজন শুধুমাত্র একটি বাড়ি এঁকেছে এবং একটি রাস্তা এঁকেছে। তো আমরা কিন্তু দুটাকেই গ্রামের দৃশ্য বলবো। তো ওয়েল্ডিং সিম্বল অর্থাৎ যে একদম পূর্ণাঙ্গ সিম্বল থাকবে এরকম, সেটাও যেমন স্বাভাবিক, আবার আমরা 2 নম্বর ক্লাসে যেগুলো দেখে এসেছি ছোট ছোট সিম্বলগুলি এভাবেও থাকবে, সেটাই স্বাভাবিক। তো আমরা আসলে কি ওয়েল্ডিং সিম্বলে চাচ্ছি, কোন জয়েন্ট আমার প্রয়োজন বা কতগুলি কন্ডিশন ব্যবহার হবে, তার উপর নির্ভর করে কিন্তু সিম্বলের এই ইনফরমেশনগুলি কম বেশি থাকবে, সবগুলি একসাথে নাও থাকতে পারে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি। তবে আমাদের একজন ওয়েল্ডার হিসাবে এই সিম্বলের সবগুলি, এই 1 থেকে 13টি যে পয়েন্ট আছে, সবগুলি পয়েন্টের মানে পড়তে পারাটা আমাকে জানতে হবে সিম্বলটি। তো এখন আমি এগুলোর বিস্তারিত আলোচনা করছি। তো চলুন আমরা প্রথমে দেখুন যে 1 নম্বরটি যেটি বলা ছিল অ্যারো, এই অ্যারোটি আমরা নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছি যে অ্যারো কোন দিকে থাকলে জয়েন্ট কোন দিকে হয়। তো এটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। 2 নম্বর ছিল যেটি লেডার। তো অ্যারো একা একা কাজ করে না, অ্যারোর সাথে অবশ্যই একটা লেডার লাইন থাকে, দিক নির্দেশক। এটি কিন্তু একটা দিক নির্দেশক, এটি দেওয়াই থাকবে। এবং 3 নম্বর লাইন যেটি রেফারেন্স লাইন, সেটা এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরাটাই একটা লাইন। এই লাইনের উপরে নিচে ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো 1, 2, 3 এটা 1 নম্বর ক্লাসে একটু আপনারা দেখে আসবেন। তো আমি এখানে 4 নম্বর আলোচনা করব এখন। তো দেখুন এখন 4 নম্বরটি এখানে বলা ছিল অয়েল টাইপ, অর্থাৎ কি টাইপের ওয়েল্ডিং হবে সেটি আমরা সিম্বলে দেখতে যাব। অয়েল টাইপ, এখানে দেখুন অয়েল টাইপের একটি এক্সাম্পল আমি নিয়ে এসেছি। 4 নম্বর অয়েল টাইপ, অর্থাৎ এটি একটি সিম্বল, এটি পুরাটি একটি সিম্বল। এই সিম্বলের ভিতরে এইখানে 4 নম্বরের অবস্থান, এবং এটা কিন্তু গোলাকার দেয়া আছে। অর্থাৎ এটা যদি রাউন্ড থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই ওয়েল্ডিংটা একটি রাউন্ড ওয়েল্ডিং হবে, একটি গোল ওয়েল্ডিং হবে। এই যে এখানে দেখুন একটি পাইপ বোঝানো হয়েছে এবং একটি প্লেট। তাহলে আমি যদি এই পাইপটাকে প্লেটের সাথে ওয়েল্ডিং করি, তাহলে আমাকে নিশ্চয়ই এভাবে ওয়েল্ডিং করতে হবে, এবং এটা ঘুরে পিছন দিক দিয়ে ঘুরে এভাবে একটি রাউন্ড হবে। ঠিক নিচের পিকচারটি দেখুন, এখানে নিচের এই পিকচারে একটি পাইপকে একটি প্লেটের সাথে জয়েন দেওয়া হয়েছে। তাহলে এটা একটা রাউন্ড ওয়েল্ডিং, ঘুরিয়ে ওয়েল্ডিং, সেই জন্য এখানে একটি রাউন্ডের সিম্বল দেওয়া আছে। এটি হচ্ছে অয়েল টাইপ। এটি এই রেফারেন্স লাইন এবং এই লেডার লাইনের সংযোগস্থলে এটি সবসময় উল্লেখ থাকে, মার্কিং করা থাকে, এই যে এখানে ডাউন করা আছে। নিচে একটা উল্লেখ
আরেকটি ছবি এখানে দেখুন, এই পাশে এটা কিন্তু পাইপের সাথে পাইপ জয়েন্ট হয়েছে, হ্যাঁ, পাইপের সাথে আরেকটি পাইপ, এটাও একটি রাউন্ড ওয়েল্ডিং ঘুরিয়ে এসেছে। আবার ডান পাশেরটা দেখুন, এটা একটা এইখানে সিম্বল দেওয়া আছে, দেখুন এইখানে সিম্বল দেওয়া আছে, বলছে রাউন্ড ওয়েল্ডিং, মানে ঘুরিয়ে হবে। তো ঘুরিয়ে বলতে যে সবসময় গোল আকারে ঘুরবে বিষয়টা কিন্তু সেরকম নয়। আমি এরকম একটা এইচ বিমে যদি ওয়েল্ডিং করি, এইচ বিমের সাথে আরেকটি এইচ বিম আমার জয়েন্ট হচ্ছে, তাহলে এইখান থেকে যদি আমি স্টার্ট করি, এটাকে ঘুরিয়ে এভাবে আমাকে পুরাটুকুই ওয়েল্ডিং করতে হবে, ঘুরিয়ে আবার যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে চলে আসবে, এখানে আসলে আমার ওয়েল্ডিংটা শেষ হবে। তাহলে সেটাকে কিন্তু এই রাউন্ড ওয়েল্ডিং বলা হচ্ছে। রাউন্ড যে সবসময় গোলাকার হবে, শুধু পাইপ জয়েন্টের সময় এটাকে গোল হিসাবে দেখা যায়, কিন্তু অন্য কোনো আকৃতির যদি কার্যবস্তু হয় সেখানে অবশ্যই যেখান থেকে শুরু করেছি ওয়েল্ডিংটা ঘুরিয়ে সেখানেই চলে আসবে। তো এইটা হচ্ছে 4 নম্বর ইনফরমেশন। এই যে দেখুন, এটা সম্পূর্ণ একটা প্রতীক এখান থেকে এখানে। তো এই প্রতীকের এইখানে 4 নম্বর অংশে রাউন্ড সিম্বল দেওয়া আছে, অর্থাৎ ঘুরিয়ে ওয়েল্ডিংটা করতে হবে। তো এটা আসলে পাইপে হবে নাকি এইচ বিমে হবে নাকি প্লেটে হবে, এটা ত্রিভুজ আকৃতির ওয়েল্ডিংও হতে পারে, সেটা নির্ভর করবে ওয়েল্ডিং এর প্রতীকের উপরে। হ্যাঁ, এখানে একটা প্রতীক থাকবে, কিন্তু এই প্রতীকের সাথে এটা পড়তে হবে। এই দুইটা একসাথে পড়লে আমরা বুঝতে পারবো যে কি ধরনের ওয়েল্ডিং করতে হবে। সেই সাথে এখানে কিছু ইনফরমেশনও থাকতে পারে, সেই ইনফরমেশনকেও পড়তে হবে। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আমি এখানে যে সিম্বলটি দেখা যাচ্ছে, এই সিম্বলটি মূলত এই প্লেটের সাথে এই পাইপের জয়েন্ট, যেটা এই পিকচারের সাথে ম্যাচিং খাই। আর বাকি যে 2 পিকচারটা আছে, এটা আমি আপনাদেরকে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে ওয়েল্ডিংগুলো হয় ঘুরিয়ে, সেটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। তো আশা করি 4 নম্বর বিষয়টি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, প্রশ্ন হলো যদি রাউন্ড না থাকে, হ্যাঁ, কোনো ওয়েল্ডিং সিম্বলে এই রাউন্ডটা নেই, শুধু অন্যান্য ইনফরমেশনগুলো দেওয়া আছে, তাহলে কি হবে? তাহলে আপনাকে এই ঘুরিয়ে এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় এসে শেষ করতে হবে, এরকম আপনার ভাবাটার আর দরকার নেই। তখন আপনাকে অবশ্যই হয়তো একটা ডাইরেক্ট ওয়েল্ডিং করতে হবে, মানে শুরু এবং শেষটা এক জায়গায় আসবে না, রাউন্ড হবে না। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন পরবর্তীতে যেটা আছে, হ্যাঁ, সেটা আলোচনা করব। 5 নাম্বার এখানে কি বলেছে? শেপ অর শপ অর ফিল্ড ওয়েল্ড। হ্যাঁ, শপ অর ফিল্ড ওয়েল্ড। তো শপ অর ফিল্ড ওয়েল্ড, এই 5 নাম্বারটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে শপ মানে কি। হ্যাঁ, আমরা জানি কি শপ মানে একটি দোকান, আর ফিল্ড হচ্ছে বাইরে কোনো একটি মাঠ বা উন্মুক্ত জায়গা। তো তাহলে এখান থেকে এই শব্দ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওয়েল্ডিং এর শপ, হ্যাঁ, বা কোনো ইন্ডাস্ট্রির ভিতরে যদি কোনো ওয়েল্ডিং করা হয় সেটাকে আমরা শপ ওয়েল্ড বলবো, এবং ফিল্ড হচ্ছে বাইরে, যে ওয়েল্ডিং শপের ভিতরে বা কারখানার ভিতরে করা সম্ভবপর নয়, খোলা মাঠে যে ওয়েল্ডিংটা হবে সেটা হচ্ছে এই ফিল্ড ওয়েল্ড। হ্যাঁ, সেটা ফিল্ড ওয়েল্ড। তো চলুন আমরা এটার এক্সাম্পল দেখে আসি এখানে। তো দেখুন এখানে 5 নাম্বার, হ্যাঁ, ফিল্ড ওয়েল্ড। হ্যাঁ, ফিল্ড ওয়েল্ড লেখা আছে। এই যে যখন কোনো ওয়েল্ডিং এর সিম্বলে, এই যে আমরা এই 2 রেখার যে সংযোগ স্থল ছিল, এই সংযোগ স্থল থেকে এরকম একটি সিম্বল এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটাকে আমরা ফ্ল্যাগ ইংলিশে বলতে পারি, বাংলায় বলতে পারি পতাকা। হ্যাঁ, এরকম পতাকার মতো যদি কোনো সিম্বল এই লাইনের 2 সংযোগ স্থলের সাথে এভাবে দাঁড় করানো থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা একটি ফিল্ড ওয়েল্ড। হ্যাঁ, তো ফিল্ড ওয়েল্ডটা কি, যে দেখুন আমার এখানে কয়েকটা ছবি আমি নিয়ে এসেছি। এই যে এই ওয়েল্ডার ভাই একটি রেল লাইন ওয়েল্ডিং করছে। হ্যাঁ, এটা ফিল্ডে বসে, কিন্তু হ্যাঁ, খোলা জায়গায় বা ফিল্ডে বসে, বাস্তব জায়গায় বসে। তো আমরা কি এই রেল লাইনের জয়েন্টটা কোনো কারখানায় বা কোনো দোকানে এসে করতে পারতাম? এই লাইনটাকে খুলে নিয়ে এসে করা সম্ভব নয়, কারণ এই রেল লাইনটি অনেক লম্বা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হলেও এটি এই ফিল্ডে করাটাই উপযুক্ত।
তো এই ফিল্ডে যখন এই ওয়েল্ডিংটা হবে, সেটা যে ওয়েল্ডিংই হোক, হ্যাঁ, বাট জয়েন্ট হতে পারে, কর্নার জয়েন্ট বা যে কোনো সিম্বলের জয়েন্ট হতে পারে ফিল্ডে। তো যখনই আমরা বাস্তবের জায়গায় এই ওয়েল্ডিংগুলো করব, তখন সেটাকে ফিল্ড ওয়েল্ড বলা হবে। হ্যাঁ, এই যে ডান পাশের ছবিতে দেখুন, এইখানে তারা এখানে একটি মই লাগিয়ে ওয়েল্ডিং মেশিন স্টার্ট করে ফিল্ডে ওয়েল্ডিং করছে। হ্যাঁ, এটা একটি ফিল্ড ওয়েল্ডিং। তো এই পুরো মেশিনটাকে খুলে এটা কোনো কারখানার ভিতরে নিয়ে এসে, হ্যাঁ, কোনো ওয়েল্ডিং ওয়ার্কশপের ভিতরে নিয়ে এসে করাটা কিন্তু প্রচুর ব্যয়বহুল্য এবং কিছু কিছু ক্ষেত্রে সম্ভব নয়। তো এই ফিল্ডে গিয়ে করাটাই সবচাইতে বেটার, সেই জন্য এটাকে ফিল্ড ওয়েল্ড বলা হয়। নিচে এখানে আরেকটি ছবি আছে, দেখুন এখানে আরেকটি ছবি, সেটা হচ্ছে যে উনি ওয়েল্ডিং করে একটা স্ট্রাকচার বানাচ্ছে। হ্যাঁ, এখানে কোনো একটা স্ট্রাকচার তৈরি, একটা রুম তৈরি করছে। হ্যাঁ, বড় একটা কারখানা বানাচ্ছে দেখুন। তো এই কারখানাটা কিন্তু একদম বাস্তব ওয়ার্ক প্লেসে করা হচ্ছে, ফিল্ডে করা হচ্ছে। হ্যাঁ, সেটা বোঝাতে চাচ্ছি। তো ফিল্ডেই কাজটা করছে। এই এত বড় একটা কাজ কি কোনো দোকানে করা সম্ভব ছিল? সম্ভব নয়। সেই জন্য এটাকে ফিল্ড ওয়েল্ড বলে। হ্যাঁ, এই যে ডান পাশের ছবিতে দেখুন আরেকটি এক্সাম্পল, যে একটি পাইপ ওয়েল্ডিং করছে। হ্যাঁ, এটা আমরা জানি যে পাইপের মাধ্যমে যে গ্যাস প্রবাহিত হয়, পানি বা তেল যাওয়া আসা করে, এটা ডিস্টেন্স অনেক হতে পারে। হ্যাঁ, কিলোমিটার বা 100 কিলোমিটার বা 1000 কিলোমিটারও হতে পারে। তো তাহলে এত লম্বা একটি পাইপ কি কোনো ইন্ডাস্ট্রির ভিতরে বা কোনো দোকানে ওয়েল্ডিং ওয়ার্কশপে এই জয়েন করা সম্ভব? এটা সম্ভব নয়। এই জন্য এটাকে ফিল্ড ওয়েল্ড বলে। হ্যাঁ, এই যে আমরা এখানে যে প্রতীকটা দেখলাম, এই যে এখানে ফিল্ড ওয়েল্ড মানে ফ্ল্যাগ বা পতাকার একটি সিম্বল থাকবে, তাহলে বুঝতে হবে যে এটি একটি ফিল্ড ওয়েল্ড। তো যদি না থাকে, হ্যাঁ, আমরা সবসময় যে থাকবে এটা বিষয়টা তা নয়। যদি এরকম কোনো এখানে সিম্বল যদি না থাকে, তাহলে আমরা ধরে নেব যে এটা ভিতরেই সম্ভব। হ্যাঁ, ফিল্ডে যেতে হবে না। তো এটা জাস্ট বোঝানোর জন্য আমি এই 5 নম্বর আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব 6 নম্বর। হ্যাঁ, ওয়েল্ডিং সাইজ নিয়ে আলোচনা করব। তো 6 নম্বরে যাই, চলুন আমরা এখন 6 নম্বরে যাব। সাইজ 6 নম্বর কোথায়? এই যে এটা একটি প্রতীক, এই প্রতীকের বাম পাশে 6 নম্বরের অবস্থান, ওয়েল্ডিং সাইজ। তো চলুন আমরা দেখি। এখানে হচ্ছে 6 নম্বর, এই যে নিয়ে এসেছি 6 নম্বর ওয়েল্ডিং সাইজ। তো এটা একটি প্রতীক, দেখুন এখানে একটি ওয়েল্ডিং এর সম্পূর্ণ প্রতীক আঁকানো আছে, ছোট একটা প্রতীক। তো এই প্রতীকের বাম পাশে এই যে এইখানে ওয়েল্ডিং এর সাইজটা লেখা আছে। হ্যাঁ, এভাবে লেখা থাকবে। তো এখানে কত লেখা আছে দেখেন, যে 16 ভাগের 5 ভাগ। হ্যাঁ, বা 5/16 ইঞ্চ হবে এটা নিশ্চয়ই, 5/16 ইঞ্চ। তো এইরকম যদি কোনো মেজারমেন্ট দেওয়া থাকে, হ্যাঁ, সাইজ যেহেতু বলা হয়েছে, তাহলে অবশ্যই মেজারমেন্ট থাকবে এটা। তো এরকম এই মেজারমেন্টের অর্থটা কি? হ্যাঁ, এরকম অনেক ধরনের মানে মেজারমেন্ট থাকতে পারে, হাজারো। আমি এখানে যে প্রতীক এক্সাম্পল নিয়ে এসেছি সেটা আমরা বোঝার চেষ্টা করি যে 16 ভাগের 5 ভাগ এটি কোথায়। দেখুন এইখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, আমি এই ছবিটি আর একটু জুম করতে চাচ্ছি বড় করার, যাতে আপনাদের ক্লিয়ার হয়। জি, দেখুন এই মাপটি কোথায়? হ্যাঁ, এবার এই 16 5 ভাগ কোথায়? হ্যাঁ, এই যে এটি সম্পূর্ণটি হলো একটা ওয়েল্ডিং এর প্রতীক। এই যে সিম্বল লেখা আছে এখানে, এই যে সিম্বল। হ্যাঁ, এই সিম্বল, এই সম্পূর্ণটি ওয়েল্ডিং সিম্বল, এবং এটি হলো একটি সিম্বলের জব। অর্থাৎ এই সিম্বলের জব হচ্ছে এটি হচ্ছে জব। তাহলে এই 16 ভাগের 5 ভাগটি কোথায়? দেখুন এই যে জয়েন্ট আমরা দিয়েছি, এটা কিন্তু ওয়েল্ডিং জয়েন্ট। হ্যাঁ, এটা জয়েন্ট, এটা একটা টি জয়েন্ট দেখা যাচ্ছে, এটা একটা কার্যবস্তু, এটা একটা কার্যবস্তু। এই দুটাকে এই মাঝখানে জয়েন্ট দেওয়া হয়েছে। তো সেখানে এই 16 ভাগের 5 ভাগ কোথায়? এই যে দেখুন লেখা আছে 16/5। হ্যাঁ, 16/5 অর্থাৎ এখান থেকে এখানকার যে ডিস্টেন্সটা, এটা আমরা এই ওয়েল্ডিং করার পরে মেজারমেন্টে যে মাপটা পাবো, হ্যাঁ, এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত যে
বিটের যে দূরত্ব ওয়েল্ডিং বিটের সেটি হচ্ছে 16/5, অর্থাৎ এটা একটি ফিলেট ওয়েল্ড, এটাকে টো বলে। হ্যাঁ, টো, দুইটা টো থাকে, এই যে একটি টো, এই পাশে আরেকটি টো। হ্যাঁ, দুইটি টো থাকে, দেখুন এইটা একটা টো, এইটা একটা টো, দুইটি টোর দূরত্ব এখানে মানে বোঝাচ্ছে যে 16/5 হতে হবে। এখানে দেখুন উল্লেখ করা ছিল এই যে সিম্বল, একটা ফিলেট ওয়েল্ড, এটি হ্যাঁ ফিলেট ওয়েল্ড। তো এটা টি জয়েন্ট একটি ফিলেট ওয়েল্ড। তো এই ফিলেট ওয়েল্ডের দুটি টো থাকে আমরা জানি। ফিলেট ওয়েল্ডের সিম্বলটি একটু দেখে নেবেন, এখান থেকে এই পর্যন্ত একটি টো এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটি টো। তো প্রতিটি টোর সাইজ এখানে 16/5 ভাগ, সেটা উল্লেখ করা আছে। এইটাও 16/5, এটাও 16/5। তো এখানে ডিফারেন্টও থাকতে পারতো, হ্যাঁ, তখন কিন্তু উল্লেখ করা থাকতো যে কোন টোর সাইজ কোনটি। এটা আমরা একটু নিচে গেলে এখন দেখতে পাবো। চলুন একটু নিচে যাই আমরা। দেখুন এখানে যে সিম্বলটি দেওয়া আছে, হ্যাঁ ফিলেট ওয়েল্ডের সিম্বল। তো এখানে ওয়েল্ডের যে সাইজ, এখানে দুইটি সাইজ উল্লেখ করা আছে। উপরেরটাতে আমরা একটি দেখেছিলাম, এখানে দুইটি, একটা হচ্ছে 4/1 ভাগ, হ্যাঁ, আরেকটা হচ্ছে 8/3 ভাগ, মাঝখানে ইনটু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এখানে দুইটি টো আমরা উপরে দেখে আসলাম। দেখুন এখান থেকে এই পর্যন্ত একটি টো, এটা অবশ্যই বড় দেখাচ্ছে, এবং এখান থেকে এই পর্যন্ত একটি টো, এবং এটা অবশ্যই ছোট দেখাচ্ছে। তো তাহলে এই টোর মাপ কত? এই যে এখানে দেওয়া আছে 1/4, এটি ছোট, এবং এই টোর দূরত্ব কত? এই যে এখানে লেখা আছে যে 8/3। এখানে দুইটি মাপ আলাদাভাবে দেওয়া আছে। তো এভাবে ওয়েল্ডিংয়ের সাইজটি দেওয়া থাকে 6 নম্বরে, যেটি আমরা দেখলাম। এবারে আসুন আমরা 7 নম্বরটি আলোচনা করি। 7 নম্বর হচ্ছে যে ওয়েল্ডিংয়ের সিম্বল। এটি মূলত কি ওয়েল্ডিং হবে সেটির সিম্বল। এটা সবসময় এভাবে মাঝখানে থাকে। হ্যাঁ, ফুল ওয়েল্ডিং সিম্বলের মাঝখানে যে ওয়েল্ডিংয়ের প্রতীকটি দেওয়া থাকে, হ্যাঁ প্রতীক, মূলত এটি সেটাকেই বোঝাই যে এটা কি ফিলেট ওয়েল্ড হবে না বাট জয়েন্ট, হ্যাঁ নাকি অন্য কোনো জয়েন্ট হবে, সেটি কিন্তু এখানে দেওয়া থাকবে। এটি আমরা 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে কিন্তু দেখে এসেছি। এটা নিয়ে বিস্তারিত তেমন কোনো আলোচনা নাই। তবুও আসুন আমরা এখন 8 নম্বর নিয়ে আলোচনা করব, কন্ট্যুর। হ্যাঁ, তো এটা কি চলুন আমরা দেখে আসি সিম্বলে। তো এটি হচ্ছে 8 নম্বর কন্ট্যুর। হ্যাঁ, এটা বলতে আসলে বোঝাচ্ছে যে বহিরের অংশ বা আউট আবরণ, হ্যাঁ, বা আমরাকে যেটা কভার পাসের উপর সাইড বলে থাকি, যে এইটি কেমন হবে। তো একটি ফিলেট ওয়েল্ডে যদি প্রতীকের পাশে যদি এরকম একটি স্ট্রেট দাগ থাকে, দেখুন এরকম এখানে স্ট্রেট একটি দাগ আছে, তাহলে এর অর্থ হচ্ছে যে ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট হবে। অর্থাৎ ফিলেট ওয়েল্ডিং জয়েন্টটি শেষ করলে এই 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 ছবির মতো, এই যে এই জয়েন্টের মতো, এই ছবির মতো এটি ফ্ল্যাট হবে। হ্যাঁ, কোনো উঁচু নিচু থাকবে না আর কি, সোজা হবে। তো এটি যদি এরকম কনভেক্স আকারে থাকে, দেখুন একটু বাইরের দিকে উঁচু করা, তাহলে এটির ফিনিশিং কিন্তু এরকম হবে। মানে ওয়েল্ডিং শেষে এর কভারের ওয়েল্ড মেটালটা এরকম উঁচু থাকবে, একটু উঁচু। হ্যাঁ, আবার যদি কনভেক্স থাকে মানে একটু নিচু থাকে, তাহলে এটি জয়েন্ট শেষে এইটি এরকম একটু নিচুর দিকে ঢালু থাকবে। দেখুন এই তিনটির ছবি যেটা আমি দেখালাম, এটা কিন্তু একটু ডিফারেন্ট সবগুলোরই। এটাকে আমরা কন্ট্যুর বলে থাকি ওয়েল্ডিং সিম্বলে। সব সিম্বলে এরকম নাও থাকতে পারে, যখন থাকবে তখন আমরা এটাকে ধরে নেব। আর তো চলুন এখন আমরা 9 নম্বরটি বুঝে আসি। 9 নম্বর হচ্ছে ফিনিশিং। হ্যাঁ, 9 নম্বর অর্থাৎ এই ওয়েল্ডিং সিম্বলের সাথে আমরা একটু আগে দেখে আসলাম যে এখানে কিছু আঁকানো ছিল, সেটা হলো কন্ট্যুর। সেটি 8 নম্বরে থাকে, এবং 8-এর পরেই 9 নম্বরের অবস্থান। এখানে ফিনিশিং এখানে লেখা থাকতে পারে। হ্যাঁ, এখানে লেখা থাকবে সাধারণত যে এটা ওয়েল্ডিং জয়েন্ট শেষ করে এটাকে কিভাবে ফিনিশিং করতে হবে। এখানে কি আসলে গ্রাইন্ডিং করতে হবে, নাকি
কোনো গজিং করতে হবে নাকি আলাদাভাবে কোনো অপশন দেওয়া থাকবে, মানে এটার ফেজে মূলত গ্রাইন্ডিং, হ্যাঁ, গজিং, আমরা এগুলাকে বুঝিয়ে থাকি এই নম্বর, মানে 9 নম্বরে, মানে ফিনিশিংটা কিভাবে হবে। ঠিক আছে, তো কারণ আমরা জানি যে ওয়েল্ডিং জয়েন্ট শেষ করার পরে কাঙ্ক্ষিত আকৃতিতে হয়তো আসে না, তখন আবার একটি ফিনিশিংয়ের প্রয়োজন পড়ে, বা ফিনিশিংয়ের একটা মেজারমেন্ট থাকতে পারে যে আমার এই জয়েন্ট শেষে এইরকম মেজারমেন্ট আসতেই হবে, তো সেটাকে বোঝাচ্ছে মূলত। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা 10 নম্বরটি বোঝার চেষ্টা করব। হ্যাঁ, 10 নম্বরটি খুব সহজ, রুট গ্যাপ। তো রুট গ্যাপ মানে কি, আমরা যারা ওয়েল্ডিং করি অবশ্যই আমরা জানি যে রুট গ্যাপ কি, তবে রুট গ্যাপের সাথে কিছু কন্ডিশন থাকে, বেভেল অ্যাঙ্গেলের বিষয়গুলি থাকে। এটি কিন্তু তাহলে এই সিম্বলের সাথেই এই এক লাইন বরাবরই থাকবে এগুলো। হ্যাঁ, এটি 10 নম্বর। তো এইখানে এই দুটো হচ্ছে, মানে এটা হচ্ছে প্রতীক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রতীক, আর তার নিচেরটা হচ্ছে কার্যবস্তু। হ্যাঁ, তাহলে এখানে কি বলা ছিল, 8 ভাগের 1 ভাগ হবে রুট গ্যাপ। এটা হচ্ছে প্রতীক। তাহলে আমরা একটা কার্যবস্তুকে এই যে এখানে যখন জয়েন দেব, তখন দেখুন এখানে 8 ভাগের 1 ভাগ গ্যাপ রাখা হয়েছে, গ্যাপ। তাহলে এটা একটা কন্ডিশন থাকতে পারে। হ্যাঁ, যে কোনো কিছুই দেয়া নেই। এই যে দেখুন এখানে যে সিম্বলটি দেখতে পাচ্ছি, দেখুন এটি কিন্তু স্কোয়ার বাট ওয়েল্ডিং এর সিম্বল। তো এই স্কোয়ার বাট ওয়েল্ডিং এর সিম্বলে এখানে কিন্তু সেই স্কোয়ার বাট জয়েন করা হয়েছে এই দুটি কার্যবস্তু 1/8 ভাগ। হ্যাঁ, এটাকে বাংলায় আমরা 1 সুত বলি, 1 সুত গ্যাপ দিয়ে করা হয়েছে, 1/8 ইঞ্চ ইংলিশে বলে। তো এখানে আরেকটি প্রতীকে দেখুন, এখানে কন্ডিশন দেওয়া আছে। হ্যাঁ, যে অ্যাঙ্গেল, বেভেল অ্যাঙ্গেল এখানে বলা হচ্ছে। এটি একটি সিঙ্গেল ভির প্রতীক আমরা দেখতে পাচ্ছি। এখানে 60 ডিগ্রি বলা হয়েছে, 60 ডিগ্রিস। তো এখানে দেখুন অ্যাঙ্গেল করা হয়েছে সিঙ্গেল ভি, এটি 60 ডিগ্রি করা হয়েছে। হ্যাঁ, এগুলো সব কিছুই কিন্তু এই 10 নম্বরের আওতায় পড়ে। যদিও বলা হচ্ছে রুট গ্যাপ, কিন্তু রুট শুধু গ্যাপ নয়, গ্যাপের পাশাপাশি এরকম বেভেল অ্যাঙ্গেলের কন্ডিশন দেওয়া থাকতে পারে, বা মানে যদি কাস্টমারের প্রয়োজন হয় তাহলে এটাও উল্লেখ থাকবে। এবং ডান পাশের যে প্রতীকটি দেখুন, এখানে দেখতে পাচ্ছি যে ডাবল ভি জয়েন্টের একটি প্রতীক, এবং এখানে দুটি কন্ডিশন দেওয়া আছে। কি দেখুন, উপরে লেখা আছে 1/8। হ্যাঁ, আমি আরেকটু ক্লিয়ার করছি। দেখুন উপরে লেখা আছে 1/8 এবং নিচে লেখা আছে 60 ডিগ্রিস। তাহলে এর অর্থ কি বোঝাচ্ছে? এর অর্থ বোঝাচ্ছে যে যেহেতু প্রতীকটি ডাবল ভি, সেজন্য এখানে দেখুন ডাবল ভি হয়েছে, দুই দিকেই ভি হয়েছে। এরপরে আরেকটি কন্ডিশন আছে হলো 1/8, অর্থাৎ এটা একটা কন্ডিশন যে গ্যাপটা 1/8 দিতে হবে। দেখুন এখানে গ্যাপ দেওয়া হয়েছে 1/8 ইঞ্চ, এবং এইখানে আরেকটি কন্ডিশন দেওয়া আছে 60 ডিগ্রিস। তাহলে আমরা যে বেভেলের যে অ্যাঙ্গেলগুলো করেছি, এই যে অ্যাঙ্গেল, এটা এক একটি কার্যবস্তুতে 30 এবং 30 দুটো এক জায়গায় করলে 60 ডিগ্রি হয়ে গিয়েছে। তাহলে এই প্রতীকে কিন্তু 3টা কন্ডিশন ছিল। হ্যাঁ, তো এগুলো সবগুলোই কিন্তু এই 10 নম্বরের অধীনে থাকবে। তো আমরা প্রথমে কি দেখেছিলাম, শুধুমাত্র একটি গ্যাপ দেখেছিলাম, তারপরেরটাতে শুধুমাত্র মানে বেভেল দেখেছিলাম, এখানে কোনো গ্যাপ ছিল না দেখুন। এবং 3 নম্বর প্রতীকে গ্যাপ প্লাস 2টা বেভেল, মানে ডাবল ভি এবং 60 ডিগ্রি কন্ডিশন, এটা কিন্তু চলে এসছে। তাহলে উপরেরগুলো হলো প্রতীক আর নিচেরগুলো হলো জয়েন্ট। হ্যাঁ, আমরা এইভাবে মিলিয়ে দেখব। তো এখন 10 নম্বরে এখানে আরেকটি প্রতীক দেওয়া আছে 1/8 ইঞ্চ, এবং উপরে একটি এরকম সিম্বল দিয়েছে, নিচে একটি দিয়েছে। মানে এখানে সেই শর্ত অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের যে উপরের যে রুট করার পরে যে আমাদের রুটের রেইনফোর্সমেন্ট, এই রেইনফোর্সমেন্ট 1/8 হবে। দেখুন এই যে এখানে 1/8 দেখাচ্ছে, 1/8 বের হয়ে গিয়েছে। এবং এখানে আরেকটা কন্ডিশন ছিল যে এটা একটা সিঙ্গেল ভি হবে, এই যে দেখুন সিঙ্গেল ভি হয়েছে। এবং 3 নম্বর কন্ডিশন ছিল যে এটা 60 ডিগ্রি হবে, দেখুন এটাকে 60 ডিগ্রি বেভেল করেছে। এটা কিন্তু সবগুলোই এই 10-এর আওতায় আছে। হ্যাঁ, 10 নম্বরের আওতায়। ডান পাশের এখানে দেখুন, এখানেও 3টা কন্ডিশন দেওয়া আছে। এখানে একটা ব্যাকিং বার দেওয়া আছে। এই কন্ডিশন হলো এই যে ওয়েল্ডিং করার সময় একটা ব্যাকিং বার ব্যবহার করতে হবে, এই যে লেখা আছে ব্যাকিং বার। 2 নম্বর কন্ডিশন, এটি একটি সিঙ্গেল ভি,
এই জন্য এটাকে যে ভি করা হয়েছে, সিঙ্গেল ভি করা হয়েছে। 3 নাম্বার কন্ডিশন 60 ডিগ্রি, এই জন্য এখানে এই যে 60 ডিগ্রি বেভেল করে এই জয়েন্টটা করা হয়েছে। তাহলে উপরেরটা জয়েন্ট, নিচেরটা হলো উপরেরটা প্রতীক, নিচেরটা হলো জয়েন্ট। তাহলে এখানে কিন্তু কোথাও বলা নেই রুট গ্যাপ। দেখুন এখানে কিন্তু রুট গ্যাপের কথা বলা নেই, সেজন্য এখানে রুট গ্যাপটা রাখা হয়নি। তো এখানে কিন্তু রুট গ্যাপের কথা বলা নেই, হ্যাঁ, এখানে রুট গ্যাপের কথা বলা নেই, এই জন্য রুট গ্যাপ রাখা হয়নি। এটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা জয়েন্ট হয়ে গলে গিয়েছে এভাবে, সেই জন্য মনে হচ্ছে যে গ্যাপ ছিল, কিন্তু গ্যাপ ছিল না এখানে। এটা পেনিট্রেশনের যে রেইনফোর্সমেন্ট বা পেনিট্রেশন করার পরে যে নিচে নেমে যায়, সেটির মাপটা এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো এখন আমরা 11 নাম্বারটি আলোচনা করব। 11 নাম্বারটি হচ্ছে যে ইন্টারমিটেন্ট ওয়েল্ড, হ্যাঁ, ইন্টারমিটেন্ট ওয়েল্ড বিষয়। এটি কোথায় থাকে? এই যে প্রতীকের ডান পাশে থাকে, হ্যাঁ, উপরে বা নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। এটি প্রতীকের সাধারণত ডান পাশে এখানে দেখাচ্ছে। তো আমরা গিয়ে দেখব আমাদের অ্যারো যেখানে থাকবে, হ্যাঁ, অ্যারো থেকে প্রতীক এবং তার বিপরীত পাশে এটা থাকে। এটা অনেক সময় অ্যারোটা যদি এই পাশে থাকে তাহলে প্রতীকের এটা বাম পাশেও থাকতে পারে। তো আমরা এখন এটা দেখব যে এই ইন্টারমিটেন্ট ওয়েল্ড বিষয়টি আসলে কি, এটি দ্বারা কি বোঝানো হচ্ছে। দেখুন এখানে 11 নাম্বার দিয়ে বোঝানো হয়েছে ইন্টারমিটেন্ট ওয়েল্ড, হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে একটি প্রতীক ছিল, এটা একটা ফিলেট ওয়েল্ডের প্রতীক। এই যে এখানে যে মাপটি দেওয়া আছে এটি হলো ইন্টারমিটেন্ট ওয়েল্ড, অর্থাৎ এটি একটি মাপ, হ্যাঁ। তো এখানে কয়েকটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি এন দেখতে পাচ্ছি। এন মানে এখানে দেখুন নাম্বার অফ ওয়েল্ড এলিমেন্ট, মানে কতগুলো ওয়েল্ডের এলিমেন্ট হবে, হ্যাঁ, সেটি যে কতগুলো, আমরা যদি ট্যাগ ওয়েল্ডকে চিন্তা করি যে কতগুলো ট্যাগ ওয়েল্ড হবে, আমরা অনেক সময় কার্যবস্তুতে দিয়ে রাখি যে 2টি ট্যাগ দিতে হয়, 3টি ট্যাগ দিতে হয়। তো এরকম ওয়েল্ডের সংখ্যা কতগুলি হবে সেটি এখানে বলা হচ্ছে যে কতগুলি ওয়েল্ড হবে। এটা অনেক লম্বা একটা কার্যবস্তু হতে পারে বা ছোটও যদি হয়, তো কত জায়গায় ওয়েল্ড দিতে হবে সেটি এখানে এন বলা আছে, হ্যাঁ। তো এন কোথায় ছিল? প্রথমে ছিল, দেখুন বামে এন ছিল। তো এখানে বামে এন বলতে এই যে প্রতীকের পাশে এই যে 3 লেখা আছে, হ্যাঁ। তো এই 3 অর্থাৎ হচ্ছে এই যে দেখুন 3টা জয়েন্ট, এই যে 1টি 2টি 3টি। তাহলে এন হচ্ছে সংখ্যা, ওয়েল্ডের সংখ্যা। এখানে 3, এখানে 3টি ওয়েল্ডিং হয়েছে। এখান থেকে এটা পুরাটাই কিন্তু ইন্টারমিটেন্ট ওয়েল্ড, এটা মানে পুরাটাই পড়তে হবে আমাকে। তাহলে আমরা প্রথমে এন শিখলাম, তারপরে ইনটু দেওয়া আছে, এটা একটা সূত্র, এটার অর্থ মানে কিছুই নয়। তারপরে এল আছে, হ্যাঁ, এল হচ্ছে লেন্থ অফ ইচ ওয়েল্ড এলিমেন্ট, হ্যাঁ, যে প্রতিটা ওয়েল্ডিং এর দূরত্বটা কত হবে, হ্যাঁ। অর্থাৎ আমি যে ওয়েল্ড মেটাল যেটা হবে এখানে, ওয়েল্ড যে জয়েন্টটা হবে সেই জয়েন্টের লেন্থ কত হবে, হ্যাঁ, এটা হচ্ছে ই। তাহলে ই কত? এই যে দেখুন এখানে লেখা আছে ই হচ্ছে 50, অর্থাৎ এই ওয়েল্ডটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত 50 হবে, হ্যাঁ। এই যে দেখুন প্রতিটাই হচ্ছে 50, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 50, এই যে এখানে উল্লেখ করা আছে যে এটা হচ্ছে 50, ঠিক আছে। এই তাহলে আমরা এল বুঝলাম। এবার এল এর পরে ব্র্যাকেট দিয়ে ই দেওয়া আছে, দেখুন ই, হ্যাঁ, ইতে হচ্ছে ডিস্টেন্স বিটুইন ইচ ওয়েল্ড এলিমেন্ট, মানে প্রতিটা ওয়েল্ডের দূরত্ব কত, হ্যাঁ, মানে অর্থাৎ হচ্ছে এটি 1 নাম্বার শেষ, আবার এখানে 2 নাম্বার শুরু। তাহলে এই যে মাঝখানের যে দূরত্বটা সেইটাকে বলা হচ্ছে যে এই ডিস্টেন্স। আবার ডিস্টেন্স এখানে একটি আছে, এখান থেকে শুরু এবং এটা শুরু এবং শেষ। দেখুন এই যে দূরত্ব, এই যে লেখা আছে 50, এটাও 50 দেওয়া আছে, মানে এই যে ব্র্যাকেটের ভিতরে এখানে 50 দেওয়া আছে। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইন্টারমিডিয়েট এটা কিন্তু একটু ভিন্ন সাইজেরও হতে পারে, এখানে এন এর সংখ্যা কম বেশি হতে পারে, এন এর সংখ্যা কম বেশি হতে পারে। এখানে যে 50 আছে এই 50 কম বেশি হতে পারে, এই 50 কম বেশি হতে পারে। তো আমরা একটি এক্সাম্পল দেখার চেষ্টা করব যে এরকম কম বেশি নিয়ে কোনো আছে কিনা। দেখুন
আচ্ছা, এবার এই প্রতীকটি একটু লক্ষ্য করুন। এখানে দেখুন এই প্রতীকে দুইটি ফিলেট উপরে এবং নিচে দেওয়া আছে। দেখুন উপরে একটি ফিলেট ওয়েল্ডিং এর সিম্বল, নিচে একটি ফিলেট ওয়েল্ডিং এর সিম্বল, অর্থাৎ আমার কার্যবস্তুর দুই দিকেই ফিলেট হবে। এটা 2 নম্বর ক্লাসে আমরা বুঝে এসেছি। তাহলে দুই দিকেই ফিলেট, অর্থাৎ এটা একটা টি জয়েন্ট দেখা যাচ্ছে। এটা একটা টি জয়েন্টের দেখুন এই দিকেও জয়েন্ট হয়েছে, এই দিকেও জয়েন্ট হয়েছে, দুই দিকেই হয়েছে। তো তাই সেটাই যদি কন্ডিশন হয়, তাহলে এই যে এন উপরে ইন্টারমিডিয়েট অয়েল আছে, মানে উল্লেখ আছে, নিচে উল্লেখ আছে, ঠিক আছে। তো তাহলে উপরে কি উল্লেখ আছে আমাকে এইখানে দেখতে হবে এখন। এইখানে দেখতে হবে যে কি উল্লেখ আছে। তো দেখুন উপরে আছে হলো 3, 3 দেখুন, তাহলে 3, 1 2 3, 3টি আছে। আবার নিচে দেখুন উল্লেখ আছে 3, তাহলে এই 1 এই 2 এই হলো 3, ঠিক আছে। তাহলে আমরা এই দুটার মিল খুঁজে পেলাম। এবারে এই গুণন চিহ্নটি হচ্ছে আপনার সূত্র, এটা পড়তে হবে না। তারপরেরটা কিন্তু আছে হলো 50, উপরেও 50 নিচেও 50, অর্থাৎ এটা কিন্তু ওয়েল্ডের সাইজ, লেজ, এই যে লেন্থ অফ ওয়েল্ড, লেন্থ অফ ওয়েল্ডের এলিমেন্ট, অর্থাৎ এখান থেকে এখানে এই প্রতিটি ওয়েল্ডের দূরত্ব হচ্ছে 50 করে, মানে 50 পর্যন্ত গিয়ে আমাকে থামতে হবে। এটা হতে পারে মিলিমিটার, হতে পারে সেন্টিমিটার, এখানে কোনো একক উল্লেখ করা নেই, বা ইঞ্চি হতে পারে। তো এটা আমাকে কিন্তু 50 হবে, এটা 50, এই সবগুলি কিন্তু 50, দেখুন সব 50, এই 50 করে এগুলোই, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই গ্যাপটা, গ্যাপ কত হবে। এই যে আমরা যেটা দেখেছি ডিস্টেন্স, ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা এটাও কিন্তু 50, দেখুন এটা 50, এইটা 50, মানে এক অয়েল থেকে আরেক অয়েল পর্যন্ত গ্যাপ, এই 4টা, এই যে 4টা ঘরে দাগ দিলাম, এই 4টা ঘর কিন্তু 50 করে আছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় দেখার বিষয় আছে, যে অয়েল ডব স্টাগার্ড, এই যে জেড দিয়ে যেটা উল্লেখ করা হয়েছে, এই সিম্বলে আরেকটি বিষয় আমরা দেখলাম। এটা আসলে জেড হচ্ছে জিগজ্যাগ বলি আমরা, জিগজ্যাগ হচ্ছে যে আমরা যেমন হাঁটি, এই যে এটা বাম পা, এটা ডান পা, অনেকটা এরকম, যে এখানে ওয়েল্ড হয়েছে, এখানে ফাঁকা ছিল, আবার এই পাশে এখানে ফাঁকা, এখানে ওয়েল্ড হয়েছে, আবার এখানে ওয়েল্ড হয়েছে, এখানে ফাঁকা, ফাঁকা ওয়েল্ড, ওয়েল্ড ফাঁকা, ফাঁকা ওয়েল্ড, এটাকে এই জেড দিয়ে প্রকাশ করা হয়। এই যে জিগজ্যাগ বলে আমরা, যে এক পাশে হবে আর এক পাশে ঠিক ওই সমদূরত্বে ওয়েল্ডিং থাকবে না, জিগজ্যাগ বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা 11 নম্বরের যে ওয়েল্ডিং এর প্রতীকে ছিল, এটি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমরা দেখার চেষ্টা করব 12 নম্বর কি। দেখুন 12 নম্বর হচ্ছে টেইল, টেইল অর্থাৎ পিছনে আর কি। এই যে দেখুন এটি হচ্ছে টেইলের লাইন। তো টেইলের লাইনের এটাকে জাস্ট পিছনে মানে বলা হয় যে এটা টেইল। এটা নিয়ে আমরা 1 নম্বর এবং 2 নম্বরে একটু আলোচনা করে এসেছি, ওটা একটু দেখে নেবেন। এখন আমি 13 নম্বরটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখুন 13 নম্বর বলা হচ্ছে ওয়েল্ডিং প্রসেস, রেফারেন্স অ্যান্ড ওয়েল্ডিং ক্লাস। 13 নম্বর বলতে এটা বোঝাচ্ছে। তো ক্লাস বলতে কিন্তু আসলে ওয়েল্ডিংয়ের কোনো থিওরি ক্লাস সেটা না, মানে কি টাইপের কি ক্লাসের ওয়েল্ডিং হবে সেটা বোঝানো হয়েছে। তো চলুন আমরা দেখি। এখানে দেখুন 13 নম্বরে ওয়েল্ডিং ক্লাস বলতে এখানে কি বোঝাচ্ছে আমি একটু এক্সাম্পল দিই। যেমন এটা কিন্তু টেইল অংশ ছিল, টেইল অংশের পিছনে এই যে 13 নম্বর। তাহলে 13 নম্বরে এখানে কি লেখা আছে, FCAW। FCAW তে কি হচ্ছে, ফ্লাক্স কোটেড আর্ক ওয়েল্ডিং। এই যে ফ্লাক্স কোটেড আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ আমাকে এইখানে যে সিম্বলগুলি দেওয়া আছে এই সিম্বল অনুযায়ী আমি যে ওয়েল্ডিংটা করব সেটা এই ফ্লাক্স কোটেড আর্ক ওয়েল্ডিং হতে হবে। এটা অন্য কোনো ওয়েল্ডিং SMAW হলে হবে না, গ্যাস ওয়েল্ডিং হলে হবে না। এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেটা। তবে এখানে যদি কন্ডিশন চেঞ্জ করা হয়, যেমন এই GMAW যদি এখানে লিখে দিত, যদি লেখা থাকতো তাহলে আমাকে GMAW করতে হতো। যদি GTAW লেখা থাকতো তাহলে আমাকে GTAW করতে হতো। আবার SAW যদি লেখা থাকতো, এটা কি শিল্ডেড আর্ক ওয়েল্ডিং, তাহলে আমাকে
SAW ওয়েল্ডিং করতে হতো। এটা হচ্ছে ওয়েল্ডিং ক্লাস, মানে কি টাইপের ওয়েল্ডিং। হ্যাঁ, আমরা যেটাকে বলি মিগ ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, মানে কোন ওয়েল্ডিংটা আমরা এখানে ইউজ করব সেটা হলো ক্লাস। আশা করি আপনারা এখানে ক্লিয়ার হয়েছেন। তো আপনারা এই প্রতীকটার একটু লক্ষ্য করুন, দেখুন এখানে বলা হচ্ছে সিকোয়েন্স অফ অপারেশন। হ্যাঁ, সিকোয়েন্স অফ অপারেশন অর্থাৎ একটি ওয়েল্ডিং সিম্বলে যদি একাধিক কোনো অপারেশন থাকে সেগুলোকে এভাবে রাখা হয়। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটি হলো ওয়েল্ডিং সিম্বল। তো এই সিম্বল অনুযায়ী যখন আমি একটি কাজ শেষ করব, হ্যাঁ, এই সিম্বল অনুযায়ী আমার এই কন্ডিশন অনুযায়ী আমার একটি ওয়েল্ডিং জয়েন করা কাজ শেষ হয়ে গেছে। এটা হলো ফার্স্ট অপারেশন। দেখুন এখানে লেখা আছে ফার্স্ট অপারেশন। হ্যাঁ, তো ফার্স্ট অপারেশনের পরে আমার এই সিম্বল লাইনের সাথে দেখুন এখান থেকে একটি লাইন টেনে নিয়ে গিয়ে এখানে আরেকটি দিয়েছে, সেকেন্ড অপারেশন দিয়েছে। হ্যাঁ, সেকেন্ড অপারেশন দিয়েছে। অর্থাৎ প্রথমে এক ধরনের ওয়েল্ডিং করে আমাকে যদি আবার কোনো শর্তে আরও কোনো ওয়েল্ডিংয়ের প্রয়োজন হয় বা অন্য কোনো কন্ডিশনের প্রয়োজন হয়, সেটা কিন্তু এখানে সেকেন্ড অপারেশনে দেয়া থাকবে। এবং এই সেকেন্ড অপারেশনের পরেও যদি আবার কোনো অপারেশন করতে হয় তাহলে কিন্তু আমাকে এইখানে চলে যেতে, মানে সেটা উল্লেখ করা থাকবে। এটা হলো থার্ড অপারেশন। এগুলাতে সেভাবে লেখা থাকবে, বা ওয়েল্ডিং জয়েন্টের যদি প্রয়োজন হয় তখন কিন্তু এখানে সেভাবে দেয়া থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ আমরা যে এই একটা পূর্ণাঙ্গ ওয়েল্ডিং প্রতীকের যে পয়েন্টগুলো ছিল, হ্যাঁ, 1 থেকে 13 এবং সিকোয়েন্স অফ ওয়েল্ডিং, হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করলাম এইমাত্র, তো এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়ে গেল। তো আমরা ওয়েল্ডিং সিম্বল এর ক্লাস 3 এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ওয়েল্ডিং সিম্বলের ক্লাসটি দেখলেন, আপনাদের ধন্যবাদ। আমরা পরবর্তীতে 4 নম্বর ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং আশা রাখি আপনারা 4 নম্বর ক্লাসটিও দেখবেন। আপনারা জানেন প্রিয় প্রশিক্ষণার্থীরা, ওয়েল্ডিং ক্লাসে মানে সিম্বলের যে ক্লাস মোট 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া রাখবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।